আমি কেন এই কথাগুলো বললাম, মরিচ জাবির ঘটনাটা কেন তুলে দিলাম, কারণ আজ অবধি মরিচ জাবির ঘটনা সেইভাবে প্রকাশ পায়নি। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি চ্যানেল থেকে বলছি। তবে এখন একটা ছোট ভিডিও ক্লিপ তুলে ধরবো, কারণ এই ভিডিওটা আমি করতে চাইছি। তার কারণ হচ্ছে যে সিপিআইএম, বামফ্রন্ট এবং কমরেড একটা কথা বললো, যে কথাটা আমার মনে হলো কিছু ভিডিও করার দরকার আছে। তো আগে হচ্ছে এই যে বামফ্রন্টের সেকুলারদের যে ধর্ম নিরপেক্ষ যে সমস্ত নেতা নেত্রী আছেন, এবং তার মধ্যে এমনই একজন নেত্রী আছেন একটা কথা বলেছে, এবং সোশ্যাল মিডিয়াতে সেটা বেশ ভালো রকমভাবে ছড়িয়ে গেছে, এবং আমিও ভিডিওগুলো করছি এবং সোশ্যাল মিডিয়াতে মানুষরা যাতে দেখুক। এবং ভুল কিছু বলে থাকলে অবশ্যই বলবেন, আর যদি আমার ভিডিওটা পুরো না শুনে যদি কোনো কমেন্ট করেন সেটা তাহলে আপনার ব্যক্তিগত ভাবনা চিন্তা মতামত। তবে আমার যে ভিডিওগুলো যে আমিগুলো করি সেগুলো হচ্ছে আমার নিজস্ব কোনো ভিডিও নয়, কারণ আমি ওই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিওগুলো পাই এবং সেটার মধ্যে যেটা আমার মনে হয় যে বার্তাগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে, যে সমস্ত ভিডিওগুলো তার মধ্যে সততা কতটা আছে সেটা আমার একটু চিন্তাভাবনা হয় যে এর মধ্যে কিছুটা হয়তো ভুল বলছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আবার কেউ কেউ পুরোটাই ভুল বলে, কারণ মাইলেজ নেওয়ার জন্য। কারণ এখন মাইলেজটা কোথায় পাওয়া যায় জানেন? সোশ্যাল মিডিয়া। তো চলুন আগে ভিডিওটা দেখা হোক। আমরা জ্যোতি বসু বলতেন বিজেপি একটা অসভ্য বর্বর দল। আমরা বিগত কয়েক বছর অভিজ্ঞতায় বুঝেছি বিজেপি একটা অসভ্য বর্বর দল সরকার চালাচ্ছে। পশ্চিমবাংলা ডবল ইঞ্জিন সরকার আমি যে রূপ দেখলাম তাতে অসভ্য বর্বর অমানবিক একটা সরকার। এই ভিডিওটা শুনলেন? এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো রকমভাবে ভাইরাল হয়েছে, এবং এখানটাতে কে আছেন বলুন তো? গার্গী চট্টোপাধ্যায়, নোয়াপাড়া বিধানসভা থেকে উনি দাঁড়িয়েছিলেন এবং সিপিএম নেত্রী, কমিউনিস্ট। এবং উনি যে বার্তাটা দিলেন যে কমরেড জ্যোতি বসু বলেছেন যে ভারতীয় জনতা পার্টি বিজেপি একটা বর্বর অসভ্যের দল, এবং সেই বার্তাটা উনি তুলে ধরেছেন। আচ্ছা, ভারতীয় জনতা পার্টি যদি মানে অসভ্য বর্বরের দল হয়ে থাকে, তাহলে আমি এবার একটা কথা আপনাদেরকে বলি। যে ঘটনাটা ঘটেছিল মানে সিপিএম পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে, তাহলে সিপিএম হচ্ছে একটা মানে কি বলবো যে নরপিচাসের দল। স্বাভাবিকই তো এই কথাটা শুনে তো আপনি রেগে যাবেন, এবং যারা সেকুলার আছে তারা রেগে যাবেন, যারা ধর্ম নিরপেক্ষ আছে তারা রেগে যাবেন। দেখুন, আপনারা যদি রেগে যান সেখানে তো কিছু বলার নেই, কারণ গার্গী চট্টোপাধ্যায় যদি একটা কথা বলতে পারে যে ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে, মানে হিন্দুত্ববাদ পার্টি সম্বন্ধে, তো সেই জায়গা দাঁড়িয়ে তো আমিও বলতে পারি। আচ্ছা, কমিউনিস্টরা যারা আছেন, সেকুলার যারা আছেন, মনে পড়ে বলুন তো 1979 সালের কথা? মরিচ ঝাঁপি, নরহত্যা লীলা, যেটা কিন্তু সেইভাবে প্রকাশ্যে আসেনি। তার কারণ হচ্ছে যে নরহত্যা করা হয়েছিল, পৈশাচিক অত্যাচার করা হয়েছিল, সেই মানুষগুলো ছিল হচ্ছে নমশূদ্র সম্প্রদায়, দলিত, এবং তারা প্রত্যেকে উদ্বাস্তু ছিল। তার জন্য তাদের ব্যাপারটা নিয়ে কখনো সেইভাবে কিন্তু প্রকাশ্যে আসেনি। কেন এই কথাটা বললাম? ও নমশূদ্র সম্প্রদায়, দলিত যারা আছেন তারা কি একবার বাংলাদেশ, একবার ভারত, একবার বাংলাদেশ, একবার ভারত, একবার দণ্ডকারণ্য, একবার হচ্ছে পশ্চিমবঙ্গ, এই সমস্ত জায়গা দাঁড়িয়ে ধাক্কা খেয়ে খেয়ে চলবে নাকি? কেউ উদ্বাস্তু ছিল না। ভারতবর্ষ যখন বিভাজন হয় তখন ওপার বাংলায় রাইট লাগার পরে এই হিন্দু সম্প্রদায়ের বিস্তীর্ণ এলাকাতে যে হিন্দু সম্প্রদায়ের নমশূদ্র দলিত যারা ছিলেন, তারা চাষাবাদ এবং নদীতে মাছ ধরতেন। তাদের বাড়ি ঘর সম্পত্তি সব ছেড়ে তারা কিন্তু ভারতবর্ষে আসে, এবং ভারতবর্ষের সরকার সেই সময় তাদেরকে আহ্বান করে। এসেছে ভালো কথা, তাদের থাকার ব্যবস্থা দিয়েছে। কোথায়? যে ভারত সরকার তাদেরকে দিয়েছে দণ্ডকারণ্যে থাকার জায়গা। সারা ভারতের বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই মানুষগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। তো দণ্ডকারণ্য বলতে কি? দণ্ডকারণ্য সম্বন্ধে ধারণা আছে? ভগবান রামচন্দ্র যে দণ্ডকারণ্যে বসবাস করেছিলেন, যে 14 বছর বনবাসে গিয়েছিলেন, সেই দণ্ডকারণ্য হচ্ছে উড়িষ্যা, ছত্তিশগড়,
মধ্যপ্রদেশ এবং আন্ধ্রার কিছুটা অংশ নিয়ে বৃহত্তর একটা ভয়ঙ্কর গভীর জঙ্গল, যে জঙ্গলটা ছিল শাল সেগুনের, যে জঙ্গলে ছিল হচ্ছে কেন্দু ফল, কেন্দু পাতা, মহুয়া ফল, যে জঙ্গলে ভয়ঙ্কর জন্তু হিসাবে ছিল হচ্ছে চিতাবাঘ এবং ভাল্লুক, সেই জঙ্গলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে লাঙল দেওয়া হয়, গরু দেওয়া হয়, কিছু অর্থ দেওয়া হয় এবং 15 বিঘা করে জমি দেওয়া হয়। বিস্তীর্ণ এলাকায় তারা বসবাস করে, উড়িষ্যার বিভিন্ন এলাকা মিলে, তার মধ্যে মালকানগিরি ভয়ঙ্কর জায়গা। তা সেখানে তো তারা বসবাস করছিল, তাই না? সেখানে তো তারা বসবাস করছিল, মানে বাংলাদেশ থেকে সর্বস্ব ছেড়ে দিয়ে ভারতবর্ষে এসে ক্যাম্পে থেকে সেই ভারত সরকার তাদেরকে দণ্ডকারণ্যের মতো জায়গায় উদ্বাস্তুদেরকে পাঠিয়ে দেয়, সেখানে তারা ছিল। এবং 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন সেই মানুষগুলো ভাবল যে আমাদের পৈতৃক ভিটা বাংলা, বাংলাদেশ, জল, নদী, সবুজ ধান, সেই জায়গাটায় আমরা চলে আসি। এই চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল এবং বেশ কিছু মানুষজন যেতে শুরু করেছিল। এরপরে 1977 সালে পশ্চিমবঙ্গে কিন্তু ক্ষমতায় আসে এই আপনাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট দল, এবং তখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতি বসু। এইবার 1978 সালে আসল রহস্যটা শুনুন। 1978 সালের শেষের দিকে এই দণ্ডকারণ্য থেকে প্রচুর উদ্বাস্তু এই পশ্চিমবঙ্গে আসে। কেন আসে? সেই সময় একজন প্রভাবশালী নেতা ছিলেন এবং উনি ছিলেন রাম চট্টোপাধ্যায়, যেটা নিয়ে বিতর্ক চলছে। এই রাম চট্টোপাধ্যায় উনি ছিলেন একজন দুষ্কৃতী, ক্রিমিনাল, গুন্ডা, এবং তার ইতিহাস ছোটবেলায় তার চন্দননগরে, ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার পর পড়াশোনা করেনি, না খেতে পেয়ে তারপরে ধীরে ধীরে কিন্তু অন্ধকার জগতে হাত বাড়ায়, তারপরে কলকাতা ত্রাস হয়। এই রাম চট্টোপাধ্যায় ছিলেন জ্যোতিবাবুর খুব প্রিয় এবং জ্যোতিবাবুর মন্ত্রিসভার উনি একজন মন্ত্রী ছিলেন। এবার এই রাম চট্টোপাধ্যায় উনি কিন্তু দণ্ডকারণ্যে একাধিকবার যায় এবং গিয়ে ওখানে কিন্তু একাধিকবার উনি বক্তব্য দেয় যে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আপনারা কিন্তু পশ্চিমবঙ্গে চলে আসুন, বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসলে আপনাদের কিন্তু জায়গা দেওয়া হবে, পুনর্বাসন দেওয়া হবে। বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার আগে উনি একাধিকবার যায়। এরপরে পশ্চিমবঙ্গে 1977 সালে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে, তখন কিন্তু ওখান থেকে 1978 সালের শেষের দিকে প্রচুর উদ্বাস্তু, প্রায় 1,30,000 উদ্বাস্তু, যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নেয় এবং ভারতবর্ষ থেকে তাদেরকে যখন দণ্ডকারণ্যে পাঠানো হয় এবং তাদের জায়গা জমি দেয়, বাড়ি ঘর তৈরি হয়, তারপরে সেটা ফেলে তারা কিন্তু আসে সরকারের কথায়। বামফ্রন্ট সরকার বলে তাদেরকে আমরা পুনর্বাসন দেব। কোথায়? সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, যেটা দক্ষিণ 24 পরগনা 2,40,000 বর্গ কিলোমিটার জুড়ে। এবং সেই মানুষগুলো কিন্তু 1978 সালে কিন্তু সেই দণ্ডকারণ্যে তাদের বাড়ি ঘর, সাইকেল, গরু 1 টাকা 2 টাকা কোনোভাবে বেচে কিন্তু তারা চলে আসে। কারণ কেন? সেই জঙ্গলে তারা মানাতে পারছে না এবং এই সুন্দরবনে যে এলাকাগুলো 2,40,000 বর্গ কিলোমিটার, সেই এলাকাগুলো ছিল উর্বর জমি এবং চাষাবাদের জমি এবং নদী নালা। কারণ তারা বাংলাদেশে এই নদী নালা চাষাবাদ করে জীবিকা অর্জন করত। তখন তারা চলে আসে। আসার পরে দক্ষিণ 24 পরগনায় ক্যানিং থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মানুষগুলো বসবাস করতে শুরু করে।
তার মধ্যে প্রায় 25 থেকে 30,000 উদ্বাস্তু যে নমশূদ্র সম্প্রদায়, দলিত সম্প্রদায়ের মানুষ মরিচঝাপি বলে একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে যায় এবং সেই দ্বীপে গিয়ে তারা বসবাস করতে শুরু করে এবং ওই দ্বীপটাকে তারা কিন্তু নেতাজি নগর নাম দিয়েছিল। আর সেই মানুষগুলো তাদের পরিবারের মধ্যে সন্তান, স্ত্রী এবং বৃদ্ধ বাবা মা ছিল। সুন্দরবনের ওই দ্বীপে তারা বসবাস করে এবং হোগলা পাতা কেটে তারা কোনোভাবে একটা ঘুমটা ঘর তৈরি করে এবং সুন্দরবনের জঙ্গলে বাঘের সাথে লড়াই করে তারা মধু সংগ্রহ করে, মাছ ধরে, এইভাবে তারা থাকতে শুরু করে। এই বামফ্রন্ট সরকারের আমলে যখন জ্যোতিবাবু বলেছিলেন এই যে রাম চট্টোপাধ্যায়ের মাধ্যমে যে এই মানুষগুলো মরিচঝাপিতে আছে, ওই দ্বীপটাকে খালি করতে হবে, ওদেরকে ওখান থেকে তুলে দিতে হবে এবং ওদেরকে পুনরায় দণ্ডকারণ্যে পাঠাতে হবে। কেন? এই মানুষগুলোকে আপনারাই তো ডেকেছিলেন এবং বেশ কিছু মানুষকে তো আপনারা পুনর্বাসন দিয়েছিলেন। এইবার যখন মরিচঝাপি দ্বীপটাতে এই মানুষগুলো বসবাস করে নেতাজি যখন নামটা দিয়েছিল, তখন সেই মানুষগুলোকে আপনারা কেন অন্য জায়গায় স্থানান্তরিত করেননি? কেন তাদেরকে বলেছেন যে তাদেরকে দণ্ডকারণ্যে যেতে হবে? তারা যদি দণ্ডকারণ্যে যায় তাহলে তারা গিয়ে থাকবে কোথায়? কারণ তাদের জমি, তাদের গরু, তাদের ঘর, তাদের সাইকেল সমস্ত কিছু বেচে দিয়ে তারা কোনোভাবে এখানে আশ্রয় নিয়েছে। সেই মানুষগুলোকে আপনারা জোর জুলুম করে ওখান থেকে তুলতে চেয়েছেন এবং তারা যেতে রাজি হয়নি দণ্ডকারণ্যে। আর এই রাম চট্টোপাধ্যায় জ্যোতিবাবুর খুব কাছের মানুষ ছিলেন। জ্যোতিবাবু যখন ক্যাবিনেটে মিটিং করতেন মন্ত্রিত্বদের নিয়ে, এই রাম চট্টোপাধ্যায় উনি বাইরে বসে থাকতেন, উনি সোজা ঠেলে ঘরে ঢুকে যেতেন। মানে জ্যোতিবাবুর খাস লোক ছিলেন এবং উনি ছিলেন ত্রাস, কলকাতার ত্রাস। এবং মরিচঝাপির মানুষরা তাকে রাম পাঠা বলতো। কেন রাম পাঠা বলতো? পাঠা কাটতো, পাঠার বিজনেস করতো এবং নাটা করেছিল গাট্টা গোট্টা চেহারা। এবার আপনারা ভাববেন আমি জানলাম কোথা থেকে? তথ্য আমার কাছে আছে। এবার এই রাম চট্টোপাধ্যায় জ্যোতিবাবুর নির্দেশে, উনি তখন কিন্তু বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, পুলিশ প্রশাসন নিয়ে 30 থেকে 40টা নৌকো নিয়ে ওই দ্বীপটাকে কিন্তু টহল দেয় এবং সেখানকার উদ্বাস্তু মানুষদের বলে ওখান থেকে উঠে যেতে, তাদেরকে দণ্ডকারণ্যে যেতে হবে। সেই মানুষগুলো যেতে রাজি হয়নি। তার কারণ হচ্ছে তাদের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কারণ তারা দণ্ডকারণ্যে চলে গেছিল। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসে, ভারতবর্ষ সরকার তাদেরকে দণ্ডকারণ্যে স্থায়ী দেয়। সেই দণ্ডকারণ্যের পরিবেশে তারা থাকতে না পেরে তারা তাদের সমস্ত কিছু বেচে তারা এখানে কেন এসছে, তার কারণ হচ্ছে এই বামফ্রন্ট সরকার তাদেরকে বলেছিল আসতে। কারণ বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে এই উদ্বাস্তু মানুষদের কেন জায়গা দিয়েছিল, তার একটাই কারণ, কারণ এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষরা প্রত্যেকে তো ভোটাধিকার হবে, সেই ভোটটা তো তাদের প্রয়োজন। কিন্তু মরিচঝাপি যে দ্বীপটা রয়েছে, সেই দ্বীপটাতে এই মানুষগুলোকে রাখা যাবে না। তার কারণ হচ্ছে তার পাশে কিছু আদিবাসী সম্প্রদায়ের গ্রাম রয়েছে এবং তাদের সাথে এই মানুষদের কিছুটা দ্বন্দ্ব হচ্ছিল। মানে সেই জায়গা দাঁড়িয়ে জ্যোতি বসু চিন্তা ভাবনা করেন যে এই মানুষগুলোকে আর দরকার নেই, কারণ ওখানে 25-30 হাজার মানুষ আছে, এদেরকে আমরা দণ্ডকারণ্যে পাঠিয়ে দিই। তখন সেই মানুষগুলো যেতে রাজি হয়নি এবং পুলিশ দিয়ে টহল দেয় এবং পুলিশের সাথে তাদের একটা খণ্ডযুদ্ধ হয় এবং এই খণ্ডযুদ্ধটা তৈরি করে রাম চট্টোপাধ্যায়, মানে রাম পাঠা, উনি এই খণ্ডযুদ্ধটা তৈরি করে এবং খণ্ডযুদ্ধটা তৈরি করে ব্যাপকভাবে এই দলিত সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষকে এলোপাথারি গুলি চালায় এবং তারাও কিন্তু আক্রমণ করে। যুদ্ধ হয়, যুদ্ধ, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে এই যে হিন্দু নিধন, এটা অক্ষরে অক্ষরে লেখা থাকবে। আজ অব্দি কোনোদিন এরকম ইতিহাস হয়নি পশ্চিমবঙ্গে। যখন তাদের সাথে পারে না, যেভাবে গুলি চালায় এবং গুলি চালিয়ে সেই মানুষগুলোকে যেভাবে মারে এবং সেই লাশ পোড়ানো তো দূরের কথা, সেই লাশগুলো নদীতে ফেলে দেয়, কুমিরে খায়, সেই লাশগুলো জঙ্গলে ফেলে দেয়, রয়্যাল বেঙ্গল টাইগার তারা খায়। এই হচ্ছে বামফ্রন্ট সরকারের চিন্তা ভাবনা ছিল। যখন দেখলো লড়াই করে পারছি না, নাও এটা দ্বীপেরা বসবাস করে, এদের জল বন্ধ করে দাও, এদের খাবার যাওয়ার রাস্তাটা বন্ধ করে দাও।
এবং সেটাই করলো। পুলিশ প্রশাসন ডিএম এর সাথে একসাথে একত্রিত হয়ে সেটা করলো এবং প্রচুর মানুষ জল না পেয়ে, মিষ্টি জল না পেয়ে সেই নোনা জল খেয়ে কিন্তু মারা গেল। আর প্রচুর মানুষ খাদ্যে হাহাকার, খাবার নেই। এমনই একটা ভিডিও আমি দেখেছি যেখানে বলা হচ্ছে যে নারকেল গাছ কেটে তার ভেতরে শ্বাস তারা খেয়ে বেঁচেছে। এইভাবে নৃশংসভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে। সেই মানুষগুলোকে জল পরিষেবা, খাদ্য পরিষেবা বন্ধ করে দিয়ে তাদেরকে কিন্তু মারা হয়েছে। তার মধ্যে যারা বেঁচে ছিল তাদেরকে নৌকা করে নিয়ে গিয়ে দণ্ডকারণ্যে পাঠানো হয়েছে না কোথায় পাঠানো হয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে আর প্রকাশ্যে আসেনি। কারণ সেই সময় কি ছিল না, মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া, অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তাহলে বলুন সেই সময় সরকার কে ছিল? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সরকার ছিল। সেই সরকার থাকাকালীন সেই সরকারের পুলিশ কেন আক্রমণ করলো, কেন করলো তার জবাব আছে। আর সেটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। কেন ধামাচাপা দেওয়া হয়েছে? এই সম্প্রদায়ের মানুষগুলো ছিল নিচু সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র দলিত সম্প্রদায়ের মানুষ, উৎপাদ সম্প্রদায়ের মানুষ। এদের কেউ নেই এখানে, তাদেরকে ডেকে এনে হত্যা লীলা চালানো হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট। এবার আমার কথায় অনেকে ভাববেন যে আমি যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো সঠিক কি ভুল, অনেক অনেক কথা বলবেন। আমি কেন এই কথাগুলো বললাম, মরিচ জাবির ঘটনাটা কেন তুলে দিলাম, কারণ আজ অব্দি মরিচ জাবির ঘটনা সেইভাবে প্রকাশ পায়নি। কেন তুললাম? ওই যে বললো না, জ্যোতিবাবু বলেছিলেন ভারতীয় জনতা পার্টি বর্বরের দল, অসভ্যের দল। গার্গী চট্টোপাধ্যায় উনি বলছেন। আর আমি বলছি যে হত্যালীলা চালানো হয়েছে সেই জায়গা থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি হচ্ছে নরপিচাসের দল। কারণ আমি যে কথাগুলো বললাম না, একটা কথা যদি মনে হয় যে আমি সঠিক বলিনি তাহলে আপনারা তার বিশ্লেষণ দিন আমাকে। তার কারণ হচ্ছে একটা কথা ভাবুন, আপনার নিজস্ব বাড়ি আছে, গভর্নমেন্ট আপনাকে বাড়ি দিয়েছে, গভর্নমেন্ট আপনাকে টাকা দিয়েছে, গভর্নমেন্ট আপনাকে জায়গা দিয়েছে। সেটা ছেড়ে আপনি কখন আসবেন আরেকটা জায়গায়? সেই জায়গায় থাকতে না পারলে আদার্স গভর্নমেন্ট যদি আপনাকে প্রতিশ্রুতি না দেয় তবে আপনি আসবেন না। এটাই তো মেন কারণ। ফালতু কথা বলে তো কোনো লাভ নেই। আমি আমার বাড়ি আমাকে গভর্নমেন্ট দিয়েছে, আমি উদ্বাস্তু, আমি বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে আমি ভারতবর্ষে বসবাস করছি এবং ভারতবর্ষের গভর্নমেন্ট আমাকে জায়গা দিয়েছে। এইবার হচ্ছে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট আমাকে বলছে আপনারা আসুন, এবং পশ্চিমবঙ্গের কোনো নেতা সেখানে গিয়ে একাধিকবার বক্তব্য দেয়, আসুন আপনাদের জন্য এই জায়গাটা তৈরি করা আছে, এখানে আপনাদের পুনর্বাসন দেওয়া হবে। তখনই তো আমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবো, আদারওয়াইজ তো বেরোবো না। এটাই তো যুক্তিসঙ্গত কথা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।